দেশের পথে তারেক রহমান, সাথে আছেন স্ত্রী কন্যা ছাড়াও দলের প্রবাসী নেতারা। আজ বেলা 12টার দিকে পৌঁছানোর কথা ঢাকায়। তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় রাজধানীর ৩০০ ফিটে নেতাকর্মী সমর্থকদের ঢল। শীত উপেক্ষা করে রাতভর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তারেক রহমান আসছে বীরের বেশে, বাংলাদেশ সারা বাংলাদেশ কিন্তু আসছে। সারা দেশের মানুষই তারেক রহমানকে ভালোবাসে। বাংলাদেশের 18 কোটি জনগণ তার অপেক্ষায় আছে, কখন সে আসবে, কখন তাকে দেখবে, কখন তার মুখের ভাষণ শুনবে। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ আর রাজনৈতিক ভাষা বুঝতে পারাই তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। দলের ভেতরে মানসিকতা বদলানোর তাগিদ। তারেককে সামনে পথ চলতে হলে তার রেফারেন্স পয়েন্ট হবে এখন 24, বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এইটা হবে তার একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12:30টার দিকে সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার BG202 ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছে। তার সাথে রয়েছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও ফ্লাইটটিতে ঢাকায় আসবেন বিএনপির প্রবাসী নেতাকর্মীরাও। লন্ডন থেকে সহকর্মী রিয়াদ আহাদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সময় রাত 10:15 সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সাথে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্র উত্তরণের জন্য একটি ঐতিহাসিক ভূমিকা, এবং এই জন্য স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি দলমত নির্বিশেষে বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে এসেছেন। আজকে প্রমাণ করে দিয়েছে তারেক জিয়া বাংলাদেশে বীরের বেশে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত 12:30টায় ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ছেড়েছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার BG202 ফ্লাইটটি। বিজনেস ক্লাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে আরও রয়েছেন বিশেষ সহকারী আব্দুর রহমান সানি, প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বিএনপির নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। আমাদের আব্দুর রহমান সানি ভাই, আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী জনাব ইঞ্জিনিয়ার সানি ভাই যাচ্ছে। আমরা খুবই ভালো লাগতেছে। 5 তারিখের পরে আমি যাই না, এই জন্যই সবসময় বক্তব্য আমরা দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাব। 5 তারিখের পর চিন্তা করলাম যে যেহেতু সবসময় আমরা বলছি ওনাকে সাথে নিয়ে যাব, কেমনে যার জন্য যাই না, আজকে ওনার সাথে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে। শুধু আমি না, যারা এই সফর সঙ্গে হয়েছে সবাই খুবই খুশি, খুবই আনন্দিত। বৃহস্পতিবার বেলা 11:50 তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরে ৩০০ ফিট এলাকায় অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 12টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে, এবং বিমানবন্দরের VVIP টার্মিনালে সেখানে রয়েছেন আমার সহকর্মী আরিফিন শাকিল। সেখানকার খবর তিনি রাখছেন। আরিফিন, জানাবেন তারেক রহমানের আগমন উপলক্ষে সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে, এবং বিমানবন্দরের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? সব ধরনের প্রস্তুতি না হয়েছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 11:55 বাংলাদেশে পা রাখবেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। বিএনপি মিডিয়া সেলের প্রধান ডাক্তার মওদুদ আহমেদ পাবেল রয়েছেন। একটু জানতে চাই তারেক রহমান ফিরছেন, আর তিনি এয়ারপোর্ট থেকে নামার পর তিনি কি করবেন সেই রোডম্যাপটা একটু বলবেন। আর সেই সঙ্গে 17 বছরের অপেক্ষার অবসান হচ্ছে, নিঃসন্দেহে এটা বাড়তি আনন্দের। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা জানি যে পুরো দেশবাসী এই সময়টার জন্য অপেক্ষা করছিলেন। তাকে 1/11-এর পর যে নির্যাতনের মাধ্যমে রাজনীতিকরণের যে একটা অপচেষ্টা ছিল, সেখানে দেশ তাকে ত্যাগ করতে হয়েছিল, তার শিশু কন্যাকে সাথে নিয়ে, তার স্ত্রীকে সাথে নিয়ে। তাদেরকেও এই দেশ দেখার সুযোগ থেকে 17 বছর বঞ্চিত রাখা হয়েছে।
তো তিনি আজকে প্রত্যাবর্তন করছেন দেশের মানুষের স্বপ্ন পূরণের একটা মহেন্দ্রক্ষণ। আজকে আমরা এই দিনটাকে বলতে চাই দেশের মানুষের একটা ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এই মুহূর্তে সবার কাছে মূর্ত হয়ে আছেন। তিনি বাংলাদেশে পদার্পণ করার পর আমাদের এখানে খুবই অনাড়ম্বর এবং সংক্ষিপ্ত একটা তার জন্য একটা অভ্যর্থনা আছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তাকে এখানে ফুলের শুভেচ্ছা জানাবেন এবং তিনি প্রকৃত অর্থে বাংলাদেশের মাটিতে পা রাখবেন। আমি এটা আমি এই মুহূর্তে বলবো না, এটা আপনাদের মেধা এবং বুদ্ধি দিয়ে আপনারা এটা নিশ্চয়ই বুঝে নেবেন। তিনি প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চান। তাদের যে ভালোবাসায় তিনি সিক্ত সেটিতে তিনি অভিভূত। ইনি ইতিমধ্যে জেনেছেন যে তাকে এই মুহূর্তে অভ্যর্থনা জানাবার জন্য, তাকে দেখার জন্য এক নজর আমরা জানি যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে, সে কথাগুলো তিনি জানেন। কিন্তু তিনি আমাদের যতটুকু খুদে বার্তায় আমাদেরকে যতটুকু জানিয়েছেন তার ফ্লাইটের বিভিন্ন পর্ব থেকে জনদুর্ভোগ যেন না হয়, তিনি জনদুর্ভোগকে সীমিত রাখবার জন্য তার ফিরে আসার সময়টাকে বেছে নিয়েছেন, এমনটা যেটা ছুটির দিন এবং তার সাথে অ্যাডজাস্টেন্ট আরো 2 দিন ছুটি আছে। এর সাথে সাথে তিনি নির্দেশনা দিয়েছিলেন যে যেন বিদেশগামী যাত্রী আছেন, যারা বিদেশ ফেরত যারা আছেন, তাদের যেন কখনো কোনো রকম দুর্ভোগ না হয়, সেজন্য 3টি হেল্প ডেস্ক তার নির্দেশে করা হয়েছে। একটা মহাখালীতে, একটা এয়ারপোর্টের সামনে এবং একটা আবদুল্লাপুরে, যেখানে এসকর্ট আছেন মোটর বাইকের এবং তারা তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করবেন। সবকিছু মিলে আমাদের মূল চেষ্টাটাই হচ্ছে যে অতি অনাড়ম্বরভাবে তিনি নামবেন এবং বাংলাদেশের মাটিতে উনি পা রাখবেন। তিনি মহান রাব্বুল আলমের দরবারে তিনি শুকরিয়া জ্ঞাপন করবেন। এবং 3 দিনের শিডিউল আমরা জানি, 3 দিনের পর তিনি কি বগুড়া যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে বগুড়া যাওয়া বা কোথায় যাবেন সেটির একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে। তার এখানেও আরো অনেক কাজ আছে এখানে, কারণ তিনি তার দলের শীর্ষ নেতাদের সাথে বসবার একটা দায়িত্ব আছে। তার এখানে অনেক জোটের নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কিছু রাজনৈতিক আনুষ্ঠানিকতা তার আছে। এর সাথে প্রথাগত প্রোটোকল আছে কিছু, যারা তার সাথে দেখা করতে চান বিভিন্ন জায়গা থেকে। এগুলো আপনারা সময় মতো জানতে পারবেন, আমরা পুরো পরিকল্পনাটা জানাবো এবং তারপরে একটা দেশব্যাপী তার সফরসূচি একটা তৈরি হবে। সেটার মাধ্যমে তিনি বাংলাদেশে তার নির্বাচনের প্রচার শুরু করবেন। যেহেতু এখন আমরা নির্বাচনী বিধিনিষেধের কিছু জায়গায় আছি, আমরা নির্বাচনী প্রচার নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না আর কি। কথা বলছিলেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডাক্তার মুদ্দা আহমেদ পাবেল, এবং তিনি বলছিলেন যে তার রোডম্যাপের কথা। আমরা যদ্দূর জানি যে 9টার পরপরই সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটটি যাত্রা বিরতি করবেন এবং সেখানে খানিকটা যাত্রা বিরতি পরপরই সেটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর 11:55 বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তিনি এখান থেকে বেরিয়ে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি 300 ফিট যে মঞ্চ বানানো হয়েছে সেখানে যাবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতাল তার মাকে দেখতে যাবেন। সেখান থেকে পরে বুঝতে পেরেছি, সেখানে থাকুন। পরবর্তীতে খবরগুলো আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। তারেক রহমান সিলেটে যেখানে যাত্রা বিরতি করবেন, সহকর্মী মাহবুবুর রহমান রিপন সেই খবরগুলো রাখছেন। রিপন, জানাবেন বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের কোনো উপস্থিতিকে আপনি দেখতে পাচ্ছেন কিনা এবং সব ঠিক থাকলে কটা নাগাদ যাত্রা বিরতি হতে পারে তারেক রহমানের? ইসরাত, এই মুহূর্তে আসলে বিমানবন্দরের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কারণ ইতিমধ্যেই এর আগেই ঘোষণা দেওয়া ছিল বিমানবন্দর এলাকায় সাধারণ যারা মানুষ রয়েছেন তারা প্রবেশ করবেন না। বিশেষ করে মূলত যারা যাত্রী রয়েছেন তাদের এই বিমানে কয়েকজন যাত্রী আসবেন, তাদেরকে রিসিভ করবেন এবং এর আগে 2-3টি ডোমেস্টিক ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটগুলো থেকে যারা আসবেন তারা মূলত এই বিমানবন্দর ব্যবহার করে চলে যাবেন এবং বাইরে থেকে যারাই আসতে চাইছেন তাদেরকে অনেক নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে নানা ধরনের বিষয় বলে তাদেরকে আসতে হচ্ছে। বিশেষ করে যারা যাত্রী এবং যারা যাত্রীদের স্বজন আছেন তারাই শুধুমাত্র আসতে পারছেন। এখন এই মুহূর্তে আপনি নিরাপত্তা ব্যবস্থা দেখছেন যে সব মিলিয়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। আমার সামনের যে 2টি বোর্ডিং ব্রিজ আছে, এই 2টি বোর্ডিং ব্রিজের ভিতরের যে বোর্ডিং ব্রিজটি আছে সেই বোর্ডিং ব্রিজে বিমানটি আসবে এবং সেটা প্রায় 10:05 দিকে আসতে পারে। এই মুহূর্তে ফ্লাইট রাডার যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা ভারতের উত্তরখণ্ড এলাকায় রয়েছে বিমানটি এবং নেপাল হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সেই অপেক্ষায় রয়েছে এখানকার মানুষজন। তবে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাউকে এই বিমানবন্দরের আশেপাশে ঢুকতে দেওয়া হয়নি। ইসরাত।
ধন্যবাদ আপনাকে রিপন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানীর ৩০০ ফিট সড়কে সংবর্ধনা জানানো হবে এবং সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই সাইফুদ্দিন রবিনের কাছে, তিনি সমাবেশ স্থলের ঠিক মূল পয়েন্টটি সম্ভবত রয়েছেন। রবিন, জানাবেন সংবর্ধনার প্রস্তুতি আপনি কেমন দেখছেন? আপনি যেখানে রয়েছেন সেখানে নেতাকর্মীদের ঢল তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন, জানাবেন। তিল ঠাই আর নাহিরে ব্যাপারটি একেবারে এরকমটি হয়ে দাঁড়িয়েছে। এখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই, এত বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ইতোমধ্যেই ঘটে গিয়েছে। আমি যেখানটা রয়েছে একেবারে মূল মঞ্চের ঠিক সামনে, সারা দেশ থেকে এই নেতাকর্মীরা ছুটে আসছেন ঠিক এই গন্তব্যস্থলকে কেন্দ্র করে, এবং সারা রাত এখানে অনেকেই ঠান্ডার মধ্যে, প্রচণ্ড কুয়াশা এখনও একেবারে দিনের শুরু, কিন্তু রাত্রি যাপনও করেছেন অনেকে এই ঠান্ডার মধ্যে ঠিক এখানটায় কোনো রকমে গরম কাপড় ছাড়া বা যতটুকু পারা সম্ভব হয়েছে এসবের মধ্য দিয়ে। এবং সেই সব নেতাকর্মী যারা দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন তাদের প্রত্যেকের লক্ষ্য একটাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখা, এক পলক দেখা, কিংবা এই যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সেটাকে স্মরণীয় করে রাখার জন্য, এই দিনটিকে তার স্মৃতিতে ধারণ করে রাখার জন্য, কিংবা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার যেই বিষয়গুলি ছিল সেই সব যার ডাকে বা যার আহ্বান সাড়া দিয়ে তারা রাজপথে আন্দোলনে নেমেছিল, সেই নেতাকে বা সেই নেতার স্বদেশ প্রত্যাবর্তন বা দেশে ফেরার এই দিনটিকে উপলক্ষ করেই তাদের আসলে এই ব্যাপক উপস্থিতি। মঞ্চ প্রস্তুত এবং রাজধানীর ৩০০ ফিট এই যে সড়ক, পুরো বিস্তৃত সড়ক জুড়েই আসলে ইতিমধ্যেই নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি। বিভিন্ন যানবাহনের জন্য যদিও সুনির্দিষ্ট করে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখগুলোতে পার্কিংয়ের এরিয়া স্থাপন করা হয়েছিল, কিন্তু এরপরেও যেগুলো রাতে প্রবেশ করে ফেলেছে সেই সব যানবাহনগুলো আসলে ইতিমধ্যেই কিন্তু এই রাজধানীর ৩০০ ফিটের প্রবেশ মুখগুলোতে বা সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, যার ফলে এই পথে অন্যান্য দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা যানবাহন নিয়ে আসার কোনো সুযোগই নেই, পায়ে হেঁটে আসতে হচ্ছে। বহু দূর থেকে হেঁটে হেঁটে তারা এই মূল পয়েন্ট বা মূল সমাবেশ স্থল যেটি সেটিকে উপলক্ষ করে এগিয়ে আসছেন। এবং নেতাকর্মীরা যেটি বলছিলাম যে গতকাল রাত থেকেই বা গত দুদিন ধরেই আসলে আসতে শুরু করেছেন রাজধানীতে, এবং গতকাল রাত থেকে এই পূর্বাঞ্চলে উন্মুক্ত স্থান, এটি যদি বলতে চাই যে এটি আসলেই উন্মুক্ত স্থান। এখানে তুলনামূলক অর্থে ঠান্ডাটাও বেশি এবং এখনও অস্পষ্ট সব কিছু, কেননা যেহেতু খোলামেলা জায়গা সে কারণে এখানে একেবারেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ, শীতল হাওয়া, এর মধ্যে কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন। এবং বারবার মাইক্রোফোনে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশনা দিচ্ছেন যেন এই সড়কে অবস্থান নিয়ে থাকা বাসগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়, কেননা এগুলো না সরালে নেতাকর্মীদের অবস্থান করাটাও আসলে একটু বেশ কষ্টকর হয়ে পড়ে। যদি বলতে হয় যে নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন, তাদের অপেক্ষা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কখন নাগাদ আসলে এই সমাবেশস্থলে এসে পৌঁছাবে, কিংবা দেশের মাটিতে পৌঁছালেও তারা সেই মুহূর্তটাকে উদযাপন করতে চান খানিকটা আনন্দের সঙ্গেই। ইশরাত, ধন্যবাদ আপনাকে রবিন। দর্শক, বিমানবন্দরের ৮ নং গেটের সামনের চিত্র দেখব, সহকর্মী আহমেদ রেজা সে খবরগুলো রাখছেন। রেজা, জানাবেন তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের সামনের চিত্রটা দেখতে চাই, কি অবস্থা সেখানে, এবং নেতাকর্মীদের ঢল সামলাতে কোনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কিনা? অবশ্যই জোরদার করা হয়েছে, সেই খবরগুলো জানতে চাই। ইশরাত, ব্যাপক আসলে একটি কয়েক স্তরের নিরাপত্তা বলয় বেষ্টনী তৈরি করা হয়েছে। আমি যদি বলি যে বেশ কয়েকটি বাহিনীর সমন্বয়, এবং সেটি হচ্ছে তার মধ্যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, এছাড়া এপিবিএন এর সদস্যরা, তারাও কিন্তু ইতিমধ্যে তাদের যে অবস্থান পুরো সড়ক জুড়ে সেটি ইতিমধ্যে নিয়ে যাচ্ছেন। এবং আপনি জানেন যে মূলত আর 4 ঘন্টারও কম সময় বাকি আছে, কিন্তু তারও আগে এখানে বিশেষ যে নিরাপত্তা বলয়টি সেটি বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কিন্তু গঠন করা হয়েছে, এবং তারা ইতিমধ্যে রাস্তায় রাস্তায় বিভিন্ন সড়কে তারা কিন্তু তাদের অবস্থানটি নিয়েছেন। এবং তারা এই যে সামনের যে 4 থেকে 5 ঘন্টা মূলত এই গাড়িবহরকে নিরাপদে রাখবার জন্য মূলত, কিংবা একই সাথে এখানে নেতাকর্মীদের জন্য কোনো ধরনের প্রবেশ না ঘটে সেই ব্যবস্থা যেটা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে করা হয়েছে সেটিকে আসলে সামাল দেওয়ার জন্য তাদের এই অবস্থান মূলত। এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় ধরনের অংশগ্রহণ রয়েছে। এবং আমরা একটু আগে দেখছিলাম মূলত তারেক রহমানকে তার যে প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেই উদ্দীপনায় কিন্তু অনেকেই
আবেগের কারণে বিমানবন্দর এলাকায় ঢুকতে চাচ্ছিলেন, যাদেরকে বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ করে এপিবিএনের সদস্যরা তারা আসলে নিবৃত্ত করতে চাচ্ছিলেন। এবং তারেক রহমানের বহনকারী বাংলাদেশ বিমানের যে এয়ারলাইন্সটি BG202 সেটি মূলত এই মুহূর্তে পাকিস্তানের আকাশ সীমায় রয়েছে, যেটি পাঞ্জাব যে প্রদেশটি রয়েছে সেটিও একটু আগে অতিক্রম করেছে এবং সেটি অতিক্রম করবার পরপরই মূলত নেপালের আকাশে ঢুকবে এবং নেপাল থেকে সেটি আসলে সিলেটে অর্থাৎ বাংলাদেশের সিলেটের অংশে কিন্তু সেটি অবতরণ করবে এবং সেখান থেকে ঢাকায় আসবে। যে এখন পর্যন্ত যে নির্ধারিত সময়টি দেখানো হচ্ছে অর্থাৎ এখানকার যে অ্যারাইভাল টাইমটি সেটি এখানে দেখাচ্ছে যে 11:55 অর্থাৎ বাংলাদেশ সময়ে 11:55-তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি BG202 বাংলাদেশ বিমানের সেটি আসলে অবতরণ করার কথা রয়েছে এবং সেটিকে ঘিরে আলাদা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এবং এখানে আমরা দেখছিলাম মূলত বিমানবন্দরের সড়ক থেকে ঢোকার পরপরই কিন্তু বেশ কয়েকটি জায়গায় তল্লাশি করা হচ্ছে। যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে একই সাথে মূলত গাড়িতে যেন অতিরিক্ত অর্থাৎ যাত্রী ছাড়া কোনো ধরনের অতিরিক্ত দর্শনার্থী কিংবা আত্মীয় স্বজন কেউ না থাকতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে বিমানবন্দরের শুরুতেই গেটের কাছ থেকে। এবং তারপরই বেশ কয়েকটি নিরাপত্তা বলয়ের বেষ্টনী পার হয়ে কিন্তু তাদেরকে যাত্রীরা যারা রয়েছেন তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন। এছাড়া বাইরের অংশে মূলত ভিআইপি গেটে সেইখানে আসলে সাধারণের প্রবেশ নেই, দু একজন এসে দাঁড়ালেও তাদেরকে নিবৃত্ত করা হচ্ছে, তাদেরকে সেই অবস্থানটি ত্যাগ করবার জন্য বলা হচ্ছে। এবং এইখানে ভিআইপি গেটের এইখানে কিন্তু বেশ আলাদা বেশ কিছু গাড়ির বহর ইতিমধ্যে তৈরি রয়েছে, সেগুলো প্রত্যেকটি মূলত নিরাপত্তা বাহিনীর এবং এটি মূলত বের হয়ে ভিআইপি গেট থেকে বের হয়ে 8 নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে ডান দিকে মোড় নিয়ে সেটি আসলে উত্তরার দিকে অর্থাৎ জসিমউদ্দিনের এই জায়গাটা থেকে ইউটার্ন নিয়ে সেটি পরবর্তীতে বিমানবন্দর সড়ক হয়ে মূলত এভার কেয়ার কিংবা 300 ফিটের যেই রাস্তাটির সেই গন্তব্যে পৌঁছবে। তবে এর সাথে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, অর্থাৎ জসিমউদ্দিন থেকে ইউটার্ন নেওয়ার পরপরই হাতের বাম পাশে যেই অংশটি থেকে সড়কটি আছে অবস্থান করছে সেখানে কিন্তু প্রচুর বিএনপির সমর্থকরা তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং তারা বর্ণিল পোশাকে মূলত লাল সবুজ পরিধেয় বস্ত্রে ক্যাপে পতাকা নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা সেই জায়গাটিতে অবস্থান নিয়েছে। সেই চিত্রটাও কিন্তু আমরা একটু আগে আসার সময় দেখছিলাম এবং সেখানেও নিরাপত্তা বাহিনীর একটি বিশাল উপস্থিতি কিন্তু ইতিমধ্যে আছে। বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যরা, বাংলাদেশ পুলিশের সদস্যরা, তারা সেই সড়কের একটি অংশ জুড়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তারা তাদের মতো করে সেখানে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং আমরা সে সময় দেখছিলাম বেশ কয়েকটি পেট্রোলিং গাড়ি অর্থাৎ বাংলাদেশ পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুরো সড়কটিতে পেট্রোল অবস্থায় রাখছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না হয় সেই ব্যবস্থাগুলো কিন্তু নিশ্চিত করবার জন্য তারা ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে। এবং আপনি জানেন যে প্রায় দীর্ঘ বছর পর 17 বছরের বেশি সময় পরে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই প্রত্যাবর্তনকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আবেগ রয়েছে সেটিকেও আসলে সামাল দিতে চান। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটি বার্তা সমর্থকদের দেওয়া হয়েছে যে তার গাড়িবহরটি বের হওয়ার পরে বিমানবন্দর থেকে 300 ফিটে যাওয়ার জন্য যে নির্বিঘ্ন চলাচল হতে পারে সেজন্য আসলে নেতাকর্মীদের সমর্থন সহযোগিতা প্রয়োজন। সেটি সহযোগিতা করা গেলে এই নির্বিঘ্নে গাড়িবহরটি আসলে যেতে পারবে, সেক্ষেত্রে আসলে তাদের সহযোগিতাও দরকার বলে বিএনপির পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে রেজা। 300 ফিটের কাঞ্চন ব্রিজ এলাকায় যেতে চাই সহকর্মী রেদওয়ান আহমেদ, সেখানকার খবর রাখছেন। রেদওয়ান, জানাবেন কাঞ্চন ব্রিজ এলাকায় নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন আপনি? গতকাল থেকে সারা রাত পর্যন্ত নেতাকর্মীরা এসেছেন, সহকর্মীরা জানাচ্ছিলেন, এখনকার আপডেট জানাবেন এবং কি বলছেন তারা? সকাল থেকে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে বিভিন্নভাবে কিন্তু তারা এই যে 300 ফিট যে সমাবেশ স্থল সেখানে আসার চেষ্টা করছেন এবং নানা প্রতিকূলতা, আসলে শীতের সকাল, বৈরী আবহাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু তারা দেখতেই পাচ্ছেন যে বিপুল নেতাকর্মীদের উপস্থিতি তারা কিন্তু মিছিল নিয়ে বিভিন্নভাবে তারা এই সমাবেশ স্থলে আসার চেষ্টা করছেন। মূলত তারা যেটি বলতে চাচ্ছেন যে একেবারে গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণের নতুন পথ তারা খুঁজে পাবেন এই আজকের তারেক রহমানের আগমনকে ঘিরে এবং তারা কিন্তু বলতে চাচ্ছেন যে এই পুরো সমাবেশকে যেন একটি ইতিহাসে রূপ দিতে চান তারা এবং তারা বলছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে গণতান্ত্রিক পথকে নতুনভাবে সুগম করতে চান, নতুন বাংলাদেশকে তারা বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্ত করতে চান, যার জন্যই কিন্তু আজকের এই ব্যাপক আয়োজনে তাদের আগমন এবং প্রতিটি জেলা থেকে আসলে
আসলে বিপুল পরিমাণের মানুষের উপস্থিতি। আমরা দেখেছি যে 300 ফিট সড়কের দুপাশ দিয়ে ঘিরেই কিন্তু বাস এবং তাঁবু টানিয়ে তারা সারা রাত ভরে অপেক্ষা করেছেন এই সময়টির জন্য। তারা বলছেন যে আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরে কিন্তু তাদের এই দীর্ঘ অপেক্ষার অবসান হবে এবং একই সাথে নির্বাসিত যে তারেক রহমানের জীবন, সেই জীবনের অবসান হবে এবং তারপরে কিন্তু আসলে গণতন্ত্রের পক্ষে যে বিএনপির যে যাত্রা, সেই যাত্রা আরো সুগম হবে, সেই পথটি উন্মোচিত হবে নতুনভাবে, সেই পথের দুয়ার সেটি তারা প্রত্যাশা করছেন। এবং নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে মিছিল নিয়ে তারা সেই সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে অবস্থান করছি সেটি কিন্তু কাঞ্চন সেতুর ঠিক কিছুটা আগে এবং এই জায়গা পর্যন্ত কিন্তু মানুষের যে উপস্থিতি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি থেকে এখন পর্যন্ত কিন্তু লোকারণ্য হচ্ছে, যেটি আসলে সমাবেশ থেকে খুব অনেকটা দূরে। এবং এই জায়গাটিতেও এখনো নেতাকর্মীদের যে অবস্থান, তারা কিন্তু বলছেন যে যতই সময় যাবে তারা কিন্তু আরো এগিয়ে যাবেন সামনের দিকে সমাবেশ স্থলে। এবং যেহেতু তারা বিপুল সংখ্যক লোকের আগমন প্রত্যাশা করছেন এবং পুরো বিষয়টি শৃঙ্খলভাবে চালিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু প্রতিটি এই রাস্তার মোড়ে মোড়ে কিন্তু জায়ান্ট স্ক্রিন স্থাপন করেছেন এবং সেই স্ক্রিনের মাধ্যমেও কিন্তু নেতাকর্মীরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সরাসরি তারেক রহমানকে যে দেখার যে আক্ষেপ সেটি কিন্তু তাদের পূরণ হবে। এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে প্রত্যাশা, সেই ভালোবাসার প্রতীক হিসেবে তারেক রহমানের আগমন দেশকে নতুন গণতন্ত্রের পথকে সুগম করবে বলেই তাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে রেদওয়ান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে বিভিন্ন জেলা থেকে বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ভোর 5টায় নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেনে খুলনা ত্যাগ করে আনন্দমুখর পরিবেশে শীত উপেক্ষা করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। প্রিয় নেতাকে এক নজর দেখা ও তার বক্তব্য শুনতে উদ্গ্রীব বিএনপির কর্মী সমর্থকরা। গতকাল থেকে বাস, রেল সহ বিভিন্ন উপায়ে রাজধানী অভিমুখে আসতে শুরু করেন তারা। টাঙ্গাইল সদরসহ জেলার 12 উপজেলা থেকে অন্তত 60,000 নেতাকর্মী আসছেন ঢাকায়। সকাল 6:55 টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এছাড়া টাঙ্গাইল শহর থেকে শতাধিক বাস সহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা আসছেন ঢাকায়। জামালপুর থেকেও ছেড়েছে স্পেশাল ট্রেন। ভোরে ছেড়ে আসা ট্রেনটি সকাল 9:50 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 10টি কোচ ও 530টি আসনের বিশেষ ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 2,16,563 টাকা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে এই উদ্যোগ। দলে দলে ঢাকার উদ্দেশ্যে যাত্রায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারেক রহমান ফিরে আসবে, ফিরে বাংলাদেশে, এই কথাগুলো আমরা বলে গেছি। এটা অনুভূতিটা এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে, সেই জন্য আমাদের অনুভূতি মানে বলে প্রকাশ করার মতো না। এই ট্রেনে যারা যাত্রী আছে সবাই রাত্রি জেগে অধীর আগ্রহে অপেক্ষমান কখন প্রিয় নেতাকে এক নজর দেখবে। রাজধানী খিলক্ষেত পয়েন্টে রয়েছেন আমার সহকর্মী রঞ্জন শান্ত। রঞ্জন, জানাবেন না তারেক রহমানকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ভিড় করেছেন। আপনি যেখানে রয়েছেন সেখানকার খবর আপনি জানাচ্ছিলেন এর আগের খবরগুলোতেও। এখন কি দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? ইসরাত, প্রথমে জানিয়ে রাখি যে ঠিক খিলক্ষেত ফুটওভার ব্রিজ যেখানে আছি আমরা, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কড়া নির্দেশনা দিয়ে দিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে এখান থেকে নামতে হবে এবং এখানে জনসাধারণের প্রবেশ কিংবা রাস্তা পারাপার অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি রাস্তার দুপাশে একটু দেখানোর চেষ্টা করব, বিশেষ করে এয়ারপোর্ট থেকে যে রোডটা চলে গেছে কুড়িল কিংবা 300 ফিট অভিমুখে, সেখানকার এই মুহূর্তের অবস্থা। রাস্তার চারপাশে তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে কর্মী যারা রয়েছেন বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তারা ভিড় করে আছেন। তারা আমন্ত্রণ জানানোর জন্য কিংবা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিন্তু রাস্তায় যে বাস কিংবা ব্যক্তিগত গাড়ি সেগুলো একটু ধীরে ধীরেই চলছে, কারণ রাস্তা মোটামুটি স্টাক হয়েই আছে। এখান থেকেই আসলে যাওয়ার কথা এয়ারপোর্ট থেকে, এবং সেখানে স্বেচ্ছাসেবক দল, আপনি বাড্ডা থানা থেকে শুরু করে যদি বলেন যে মিরপুর কিংবা এই খিলক্ষেত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের ব্যানার থেকে শুরু করে এরকম সব যে অঙ্গ সংগঠন রয়েছে তারা এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী অনেক বেশি তৎপর এবং সিকিউরিটির কারণে অবশ্যই এই ফুটওভার ব্রিজও আমাদের ত্যাগ করতে হবে। তবে তার আগে আমরা জানাতে চাই যমুনা টেলিভিশনের দর্শকদের এ এক ঐতিহাসিক দিনই বটে। পেশাগত জায়গা থেকে আপনার আমার জন্যও এটা প্রথমবারের মতো ঘটছে, কারণ তিনি প্রথমবারের মতো এই যে দীর্ঘ প্রবাস জীবন, দীর্ঘ নির্বাসন সেটা কাটিয়ে তিনি ফিরছেন এবং ফিরছেন নানা স্বপ্ন নিয়ে, আশার আলো নিয়ে।
এবং সেই স্বপ্ন পূরণে তার পথিকৃৎ যারা হবেন, যারা এগিয়ে নেবেন তার কার্যক্রমকে, তারা কিন্তু সবাই ঢাকা অভিমুখে। আপনি নিজেই খবর দিচ্ছিলেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন যোগে তারা ঢাকায় প্রবেশ করছেন এবং অনেকেই পায়ে হেঁটে সেই 300 ফিটে যে মঞ্চ প্রস্তুত রয়েছে তার জন্য সেখানে হাঁটা শুরু করেছেন, যাওয়া শুরু করেছেন। এক অন্য রকম দিন বাংলাদেশের জন্য। হয়তো এই 25 ডিসেম্বর 2025 এখান থেকে অনেক বছর পর একটা ঐতিহাসিক দিন হয়েই থাকবে যে এই দিনেই এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা অন্য রকম আশার আলো নিয়ে। এবং যে ফ্লাইটে তিনি আসছেন সেটার খবরাখবর নিশ্চয়ই সহকর্মীরা দিয়েছেন। যাবেন সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখান থেকে 1 ঘন্টা ট্রানজিট শেষে দুপুর 12টা নাগাদ বারোটার কিছু আগে তার ল্যান্ড করার কথা রয়েছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা অন্য প্রান্ত যদি দেখাই, সেই প্রান্তে কিছুটা ফাঁকা করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দূরে যদি আপনি দেখেন সেখানে কিছুটা যানজট কমেই গেছে বলা যায়। কিছু যানজট আছে, যত আপনি 300 ফিটের দিকে আগাবেন তত কিছু গাড়ির যানজট আছে, তবে অনেকটাই কমিয়ে আনা হয়েছে। এবং এই জায়গাটাতে আসলে খুব দ্রুতই সেটা পরিষ্কার করে এই জায়গায় যাতে তিনি যেতে পারেন, অবাধে যাতে কর্মীরাও তারা যেতে পারেন, সেই প্রত্যাশা প্রত্যেকের রয়েছে। এবং আশা করি আমরা আরো পরবর্তী খবরে আরো বিস্তারিত জানাতে পারবো এবং খুব সফলভাবে এই যে জনসমাবেশ, যে সংবর্ধনা রয়েছে, সবকিছু সফল হবে। ইসরাত, এই ছিল আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে রঞ্জন। বিমানবন্দর এলাকায় রয়েছেন আমার সহকর্মী সাফা, তার কাছ থেকে খবর জানার চেষ্টা করবো সেখানকার। সাফা, জানাবেন তারেক রহমানের আগমন উপলক্ষে সড়কের চিত্র জানাবেন, কোনো নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছেন কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটুকু? ব্যাপকভাবে নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি ইশরাত। আপনি দেখতে পাচ্ছেন, আমি আগে আমার লোকেশনটা আপনাকে নিশ্চিত করি। সেটি হচ্ছে জনাব তারেক রহমান, তিনি ভিআইপি গেট দিয়ে তিনি বেরিয়ে 8 নম্বরের যে কার্গো গেট আছে সেই কার্গো গেট দিয়ে তিনি বেরোবেন। বেরিয়ে ঠিক যেখান থেকে তার যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটি ইউটার্ন করবে। আমরা সেই জায়গাটিতে আছি এখন। এই জায়গাটির অবস্থান আপনি দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে নেতাকর্মীদের যে ভিড় এবং তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, তাদের যে উচ্ছ্বাস এবং তাদের যে উৎকণ্ঠার সেই জায়গাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তাদেরকে যাতে সুশৃঙ্খলভাবে তারা যাতে সেখানে অবস্থান নেন এবং সুশৃঙ্খলভাবে সেখানে থাকেন, সেই জন্য দলীয় যে ব্যবস্থাপনা রয়েছে সেই দলীয় ব্যবস্থাপনার বাইরেও রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলোও কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। অর্থাৎ এন্ট্রি পয়েন্ট যেটি আছে, অর্থাৎ 8 নম্বর কার্গো গেটে ঢোকার যে রাস্তাটি আছে, সেই ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু প্রত্যেকটি যে গাড়ি আছে সেই গাড়িগুলোকে তল্লাশি করে করে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং কি বিএনপির মিডিয়া সেল থেকে যেই পাস দেওয়া হয়েছে, অর্থাৎ গাড়ির স্টিকার দেওয়া হয়েছে, সেই গাড়ির স্টিকার দেখে দেখেই কিন্তু সেই গাড়িগুলোকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ ভেতরের দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া বাইরে যারা নেতাকর্মীরা অবস্থান করছেন তারা যাতে কোনোভাবে মূল যে সড়ক আছে সেই মূল সড়কে উঠে না পড়েন, সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, এপিবিএন এবং অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই বাহিনীর সংস্থার যে সদস্যরা তারা সবাই কিন্তু এখানটাতে তারা অবস্থান করছেন যেন কোনোভাবেই শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় সেই চেষ্টাটা তারা করছেন। এছাড়া পুরো যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ বিআরটি ফ্লাইওভার এবং আশপাশের যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর ছাদের উপরেও কিন্তু আমরা পুলিশের অবস্থান লক্ষ্য করেছি। অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যতটুকু ব্যবস্থাপনা দরকার ততটুকুই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের 18 বছরের যে অপেক্ষা, সেই 18 বছরের অপেক্ষার অবসান। এবং এমনকি আপনি এমনও নেতাকর্মীদের অনেককে দেখবেন যারা এই সময়ের মধ্যে এর আগে, অর্থাৎ সরাসরি তারেক রহমানকে যারা কখনো দেখেননি, তারাও কিন্তু সেই যে নেতাকর্মীরা, তাদের মধ্যে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা যা আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু অপেক্ষায় আছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন, আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে এসেছেন এই যে ঐতিহাসিক যে মুহূর্তটি, এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য তারা কিন্তু এই যে আয়োজন, সেই আয়োজনে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে। ধন্যবাদ আপনাকে সাফা। রাজধানীর গাবতলী এলাকায় যেতে চাই, সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে খবর রাখছেন। নিপু, জানাবেন, আর ঢাকার বাইরে থেকে তো প্রচুর মানুষ গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আসছেন, যারা তাদের খবর জানাবেন, কেমন দেখছেন সেখানকার চিত্র এবং নিরাপত্তা বাহিনীর খোঁজ খবর জানাবেন, সেখানে নিরাপত্তা বাহিনীর কাউকে দেখেছেন কিনা?
আসলে ঠিকই বলেছেন যে গত রাত থেকে কিন্তু ঢাকামুখী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষ বা নেতাকর্মী তারা সবাই এখন একই গন্তব্য, সেটি হচ্ছে ঢাকার 300 ফিট এবং 300 ফিট থেকে কিন্তু তাদের যে যাত্রা সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা সকাল থেকে এখানে রয়েছে, আমরা দেখেছি যে দূরপাল্লার যে সকল যানবাহন রয়েছে সেখানে কিন্তু সেসব যানবাহন দিয়েই কিন্তু নেতাকর্মীরা তারা তাদের গন্তব্যে আসার জন্য তারা এসছেন। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে শুধু যে গণপরিবহন সেটি না, ব্যক্তিগত পরিবহন নিয়েও কিন্তু অনেকেই আমরা দেখেছি নেতাকর্মীরা তারা এসে যে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এই গাবতলীতে এসে নেমেছেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমাদের বেশ চোখে পড়েছে। আপনি জানেন যে তারা যাতে নেতাকর্মীরা সঠিক সময়ে কিংবা কোন ভোগান্তিবিহীন 300 ফিটে যেতে পারে সেই বিষয়ে কিন্তু ট্রাফিক পুলিশের বেশ তৎপরতা আমরা দেখেছি। ট্রাফিক পুলিশ আমরা মোড়ে মোড়ে ট্রাফিক দায়িত্ব পালন করতে দেখেছি। তারা যেই জায়গাটিতে সবসময় যানজট লেগেই থাকতো, আজকে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়েছে এমনকি তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমরা ঘুরে ঘুরে দেখেছি যে তারা তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকার নিচে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টেই সাদা পোশাকে এবং পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছেন। তবে যাকেই সন্দেহ হচ্ছে তাকে তল্লাশি করছে, যেই গাড়িটি সন্দেহ হচ্ছে সেই গাড়িটি তল্লাশি করছে। তবে যে একেবারে সব গাড়ির তল্লাশি করছে তেমনটি নয়। তারা বলছেন যে যাতে কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। এরই মধ্যে আমরা যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে, যেটা আপনি জানেন যে ঢাকা জেলার সব উত্তরের সবশেষ উপজেলা হচ্ছে ধামরাই উপজেলা। সেই উপজেলা সাভার উপজেলা সব উপজেলার নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে তারা কিন্তু তাদের যে গন্তব্য উত্তরা আর দিকে কিন্তু যে অবস্থা নিয়ে আছেন। এছাড়াও যেভাবে আসছেন গাবতলীতে এসে তারা যে বেড়িবাঁধের যে একটি সড়ক রয়েছে সেই বেড়িবাঁধের সড়কটি ব্যবহার করে তারা কিন্তু উত্তরার দিকে হয়ে তারপর এয়ারপোর্টের দিকে যাওয়ার আর রক্ষা তারা যাবেন এমনটি কিন্তু আমরা দেখেছি। আর যেটি হচ্ছে যে তারা যে শুধু সহসাই যে যেতে পারবেন এমনটি না, আমরা দেখেছি যে বিরুলিয়ার পথে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে আমরা দেখতে পেরেছি তারা দায়িত্ব পালন করছেন। তো এখন পর্যন্ত এখনো আসছেন নেতাকর্মীরা, তবে সকালের তুলনায় এখন কিছুটা কম। তারা কিন্তু যে 300 ফিটের যে সম্বর্ধনা অনুষ্ঠান সেখানে যুক্ত হওয়ার জন্য তারা কিন্তু সেখানে যাচ্ছেন। আরেকটি বিষয় যে চিরচেনা গাবতলীর কথা যদি আপনাকে বলি, আমি যে স্থানটিতে রয়েছি সেই স্থানে কিন্তু একেবারে যারা আসছেন তারা কিন্তু আর 1 সেকেন্ড দেরি করার সময় নেই। তারা তাদের যে জায়গা সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। যেসব নেতাকর্মী আসেন তাদের মুখে কিন্তু উচ্ছ্বাসের একটি ছাপ দেখেছি। দীর্ঘ 17 বছর পর নেতা তারেক রহমান আসছেন এখানে, এই বিষয়টি নিয়ে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত আনন্দিত। তারা বলছেন তারেক রহমানের যে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্যই কিন্তু তারা 300 ফিটের দিকে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে নিপু। 18 বছর দেশের রাজনীতিতে খুব দীর্ঘ সময় না হলেও একটি রাজনৈতিক দলের জন্য এটি প্রায় একটি প্রজন্ম। এই সময়টাই কেটেছে বিএনপির। নেতৃত্বের শূন্যতা, মাঠের চ্যালেঞ্জ আর ভার্চুয়াল বাস্তবতায় টিকে থাকার লড়াইয়ের ভেতর দিয়ে গেছে দলটি। সেই দীর্ঘ সময়ের শেষে দেশে ফিরছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ। 111-এর রাজনৈতিক পট পরিবর্তনে প্রথমে গ্রেফতার হন তারেক রহমান। 18 মাস কারাবরণের পর রাজনৈতিক বাস্তবতায় তাকে দেশ ছাড়তে হয়। সেই সময় থেকেই দীর্ঘ অনিশ্চয়তায় পড়ে বিএনপি। এরপর শুরু হয় 18 বছরের নির্বাসিত জীবন। একদিকে খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতা, অন্যদিকে সরাসরি রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এই সময় বিএনপি অভ্যস্ত হয় নতুন এক বাস্তবতায়। দেশের বাইরে নেতৃত্ব আর দেশের ভেতরে সংগঠন। ভার্চুয়াল নির্দেশনায় চলতে থাকে দলীয় রাজনীতি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই বাস্তবতায় মাঠে ছিল দল, লাখো নেতাকর্মী সক্রিয় ছিল আন্দোলন সংগ্রামে।
তবে সিদ্ধান্তগুলো তৃণমূলে ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা সে প্রশ্ন ও সংশয়ও ছিল। উনি আসার মধ্য দিয়ে আমি মনে করি সকল ধরনের অপশক্তি দূর হয়ে যাবে এবং আমরা তারুণ্য সবাই প্রস্তুত আছি এই ধরনের অপশক্তিকে দূর করার জন্য। ওনার নেতৃত্বে আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ হব। তিনি আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানাবেন এবং সেই আহ্বানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। 5 আগস্ট দেশের আরেকটি রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ 18 বছরের নির্বাসন কাটিয়ে দেশে তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের জন্য এটি আবেগঘন এক মুহূর্ত। তবে সামনে বড় প্রশ্ন, নেতা ফিরছেন ঠিকই, কিন্তু দল কি সেই নেতৃত্ব বাস্তবায়নের জন্য প্রস্তুত? তারেক রহমানের যে এই যে শারীরিক উপস্থিতি, এটি আমি মনে করি ভার্চুয়াল যে আমাদের তার রাজনীতি এবং সেখানে দলকে সংগঠিত করার ক্ষেত্রে যতটুকু ইফেক্টিভভাবে কাজ করেছে, তার শারীরিক উপস্থিতি এর চেয়ে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে। তারেক রহমানের এই 18 বছরে বদলে গেছে একটি প্রজন্ম, যে প্রজন্মের হাত ধরে ঘটেছে বড় একটি গণ অভ্যুত্থান। পতন হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও তার সরকারের। বিশ্লেষকরা বলছেন এই নতুন প্রজন্মের রাজনৈতিক ভাষা ও প্রত্যাশা বোঝাই হবে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সোজা কথা, তারেক জিয়াকে সামনে পথ চলতে হলে তার রেফারেন্স পয়েন্ট হবে এখন 24, বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এটা হবে তার একটা বড় চ্যালেঞ্জ এবং এটা করতে গেলে তাকে পুরনো রাজনৈতিক যে কালচার, সামন্তবাদী কালচারের ধারা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। বিশ্লেষকদের মতে 18 বছরে অনেক বেশি পরিণত হয়েছেন তারেক রহমান। এখন প্রয়োজন দলের ভেতরে কাঠামোগত ও মানসিক পরিবর্তন। তারেক রহমানের প্রত্যাবর্তনই হবে সেই পরিবর্তনের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি ইউরোপের রাজনীতি সম্পর্কেও একটা ধারণা পেয়েছেন। আমি যদি ভুল না করে থাকি, তিনি কিছু পড়াশোনাও করে যান। সুতরাং সামগ্রিকভাবে তিনি দলকে নতুন সময়ের প্রেক্ষাপটে তিনি যে সাজাবেন, এটা তো কাঙ্ক্ষিত। যখন নেতার বদল হয় না, তখন তার দলেরও কোনো পরিবর্তন হয় না। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে শুধু নেতা হিসেবে তারেক রহমান নয়, দল হিসেবে নতুন করে জনতার সামনে দাঁড়ানোর সুযোগ পাবে বিএনপি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, 300 ফিটে যেখানে সংবর্ধনা জানানো হবে তারেক রহমানকে, সেখানকার খবর জানাবো। সেখানে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, আপনি তো ঠিক মঞ্চের সামনেই রয়েছেন, সেখানকার খবর জানাবেন। সংবর্ধনার প্রস্তুতি কেমন চলছে এবং নেতাকর্মীরা কি বলছেন? 300 ফিট অর্থাৎ 36 জুলাই এক্সপ্রেসওয়ে, যেখানে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা কিংবা সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা, অথবা বিএনপির ভাষায় যেটি জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই আয়োজন স্থলেই বিপুল সংখ্যক নেতাকর্মী ইতোমধ্যেই উপস্থিত হয়েছে। এই ইতোমধ্যটা আসলে কাল রাত থেকেই শুরু হয়েছে এবং টানা সময়টা জুড়ে আসলে দিনে যত বেলা গড়াচ্ছে ততই জনগণের অংশগ্রহণটা বাড়ছে, নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ছে। বিপুল সংখ্যক নেতাকর্মী ইতোমধ্যে উপস্থিত হয়েছে এবং প্রচণ্ড ঠান্ডা। এখানটা খানিকটা খোলামেলা জায়গা, শৈত্যপ্রবাহের প্রভাবটা স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। এই ঠান্ডার মধ্যে, এই কুয়াশার মধ্যে নেতাকর্মীদের উৎসাহ, আগ্রহ কিংবা উপস্থিতিতে কোনো ধরনের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে না। এবং গতকাল রাতেও অনেক নেতাকর্মী দেশের নানা প্রান্ত থেকে যারা এসেছেন এই আয়োজনকে ঘিরে কিংবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে, সেই সব আগ্রহী, ত্যাগী কিংবা দলের প্রতি এত বেশি অনুগত, তারা এখানটায় রাতে এই ঠান্ডার মধ্যেই তারা রাত্রি যাপন করেছেন। তারপরে তিনি শুরু থেকেই আসলে অবস্থান নিয়ে আছেন। স্লোগান এবং স্লোগান, এই স্লোগান জুড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বারবার স্মরণ করার মধ্য দিয়ে আসলে আজকের দিনটিকে মহিমান্বিত করে তোলার কিংবা স্মরণীয় করে তোলার, ঐতিহাসিক করে তোলার এক ধরনের চেষ্টা। যেটি বলছিলাম, নেতাকর্মীদের প্রতি যে মূল নির্দেশনা, সেটি হচ্ছে আমরা যেখানটায় রয়েছি তার ডান পাশে পূর্বাচলের পরেই যে কাঞ্চন ব্রিজ, রূপগঞ্জের সেই কাঞ্চন ব্রিজ হয়েই
মূলত বিপুল সংখ্যক নেতাকর্মীদের যে উপস্থিতিটা কিংবা নেতাকর্মীদের ঢাকায় প্রবেশ করার যে ব্যাপারগুলো সেটি নির্দেশনা দেওয়া হচ্ছে, কিংবা অন্যান্য অঞ্চলের যেসব নেতাকর্মীরা আসবেন ঢাকার দক্ষিণ দিক থেকে কিংবা উত্তর দিক থেকে, তারাও আসলে সব পথ আসলে মিলবে এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে যে নেতার ডাকে যে নেতার আহ্বানে তারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম, নিপীড়ন, নির্যাতন, গুম খুন সেসবের মুখোমুখি হতে হয়েছে এবং গণতন্ত্রের জন্য যেই সংগ্রামটা তাদের অব্যাহত রাখতে হয়েছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন কিংবা দেশে উপস্থিতির মধ্য দিয়ে। এমন প্রত্যাশার কথা বলছেন তারা। বলছেন আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরাসরি মাঠে থেকে সাধারণের সঙ্গে থেকে। সেই প্রত্যাশা নিয়েই আসলে আজকের এই দিনটিকে স্মরণীয় করে তুলতে, ঐতিহাসিক করে তুলতে, এক পলক দেখার জন্য কিংবা সঙ্গে থাকার জন্য এই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। বেলা যত গড়াচ্ছে ততই সেই উপস্থিতি বাড়ছে আসলে। রবিন, অনেক ধন্যবাদ। যেমনটা আপনি জানাচ্ছিলেন, দেখছিলাম 36 জুলাই এক্সপ্রেসওয়ে জুড়ে মানুষের ঢল যত দূর চোখ যায়। অনেক ধন্যবাদ। যেতে চাই সহকর্মী আকলাকুস সাফার কাছে। তিনি রয়েছেন বিমানবন্দর এলাকায়, সম্ভবত কার্গো পয়েন্টে রয়েছেন তিনি। সাফা, জানাবেন তারেক রহমানের আগমন উপলক্ষে সড়কের চিত্রে দেখতে চাই এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? 3 স্তরের নিরাপত্তার কথা আমরা বারবারই বলছিলাম। ইরশাদ, আপনাকে ধন্যবাদ। বেশ নিরাপত্তার যে অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি আপনাকে সেটি আরও ডিটেল কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিমানবন্দর সড়কের সামনে, অর্থাৎ যেদিক দিয়ে জনাব তারেক রহমানের যে গাড়িবহর তিনি নামার পর যদি 8 নম্বর কার্গো গেট দিয়ে ঠিক যেই পয়েন্ট দিয়ে বের হয়ে যে ইউটার্ন নিবে, সেই ইউটার্নের জায়গাগুলো আছে, এই সবগুলো জায়গাতে কিন্তু নেতা কর্মীদের যে অবস্থান, সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুবদলের একজন শীর্ষ নেতা আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে এই যে যারা সাপোর্টাররা এসছেন 18 বছর, তাদের অনেকেই তারেক রহমানকে সরাসরি দেখেননি, আজ প্রথমবারের মতো দেখতে পারবেন। কেমন লাগছে? আজকে আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের একটি দিন। আসলে দীর্ঘ 17টি বছর আজকের দিনের জন্য আমরা নেতাকর্মীরা আমরা অপেক্ষা করে আসছি। আমাদের নেতা বীরের বেশে বাংলাদেশে ফিরবে। আমরা গত 17টি বছর আমরা একটি স্লোগান আমরা বুকে ধারণ করেছিলাম, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আমরা দীর্ঘ 17 বছর যে স্লোগানটি আমরা বুকে ধারণ করেছি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আজকে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে রাজস্বিক প্রত্যাবর্তন হচ্ছে এবং আমরা নেতাকর্মীরা আমরা অনেক আনন্দিত এবং আজকের দিনটার জন্য আমরা সবাই মুখিয়ে ছিলাম। আপনাদেরকে অভিনন্দন। ইরশাদ দেখছিলেন, এবং পুরো রাস্তার যদি আমি নিরাপত্তার অবস্থার কথা বলি, সেটি হচ্ছে যে 3 স্তরের নিরাপত্তা এবং যতগুলো বাহিনী আছে, সেনাবাহিনী থেকে শুরু করে এপিবিএন থেকে শুরু করে, তারা সবাই কিন্তু পুরো রাস্তার যে এই অংশটি আছে, এই অংশটিতে তারা ডিসিপ্লিন মেনটেন করার জন্য কাজ করে যাচ্ছেন এবং একই সঙ্গে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, তাদের যে স্বেচ্ছাসেবকরা আছেন, তারাও কিন্তু চেষ্টা করছেন যাতে এই রাস্তার যে গাড়ির চলাচল, যানবাহন চলাচল, সেগুলো যাতে নির্বিঘ্ন থাকে। অনেক ধন্যবাদ আপনাকে সাফা। যেতে চাই 300 ফিটের মূল মঞ্চতে, যেখানে তারেক রহমানকে সংবর্ধনা জানানো হবে, সেখানকার খবর আবারও জানতে চাই সাইফুদ্দিন রবিনের কাছ থেকে। রবিন, জানাবেন সংবর্ধনার প্রস্তুতি কেমন দেখছেন? আবারও জানতে চাই সেখানকার মানুষের কথা যা শুনতে চাই আমরা। সংবর্ধনার জন্য প্রস্তুত কিংবা জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই আয়োজনের জন্য প্রস্তুত। আমরা একটু স্লোগানটা একটু শুনে নিই আগে। নেতাকর্মীরা আসলে মুহুর্মুহুর স্লোগানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাচ্ছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। স্বাধীনতার ঘোষক দিয়া বাংলাদেশের
বলা চলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই তিনজনকেই আজকের এই ঐতিহাসিক দিনে বারবার স্মরণটি যেমনটি করছে তারা শ্রদ্ধার সঙ্গে, ঠিক তেমনি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কথা আরও একবার উল্লেখ করছে এই নেতাকর্মীরা, যারা বিপুল পরিমাণ আসলে জমায়েত ঘটিয়েছেন আজকের এই 300 ফিটে বা 36 জুলাই এক্সপ্রেস হয়েতে 300 ফিট প্রশস্ত যে সড়ক, সেই সড়কের সার্ভিস লেন যেটি রয়েছে সেই সার্ভিস লেনে আসলে এই মঞ্চটি তৈরি করা হয়েছে, যে মঞ্চে মূলত বিএনপি এটিকে সংবর্ধনা বলছে না, তারা বলছে এই মঞ্চে জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেননা তাদের ভাষায় বা বিএনপি যেটি বলছে যে এই যে দীর্ঘদিন বিদেশি বিভুঁইয়ে থেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দেশে ফেরা বা দেশে ফিরে আসার এই সুবর্ণ সুযোগটুকু তৈরি করেছেন সাধারণ মানুষ তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রামে ত্যাগের মধ্য দিয়ে, এবং সেই মানুষদের নিয়ে আগামীর যে দেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন বিদেশে থেকে কিংবা বৈশ্বিক বাস্তবতাকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেসবই আজ আরও একবার উল্লেখ করবেন তিনি। সেই সঙ্গে জনগণের কাছে এই কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে তাদের পাশে থাকার কথাটি আরও একবার পুনর্ব্যক্ত করবেন, বলবেন সবার আগে আসলে বাংলাদেশ। যেটি বলছিলাম এর আগেও যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে নেতাকর্মীরা, তারা বিভিন্ন সময়ে বনে জঙ্গলে ধান খেতে যেমনটি রাত পার করতে হয়েছে, শীতের দিনের এই সকালবেলাটাও তাদের সেই শীতার্থ মুহূর্তটুকু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কারণ রাত্রি যাপন করেছেন এই ফুটপাতে, রাত্রি যাপন করেছেন এই খোলা জায়গায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে, এবং ভোর থেকে প্রচণ্ড কুয়াশার মধ্যে এই নেতাকর্মীরা উপস্থিত হয়ে আছেন কখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে অবতরণ করবেন এবং এই 36 জুলাই এক্সপ্রেসওয়ের এই সমাবেশ স্থলে কিংবা এই জমায়েতের মধ্যে এসে উপস্থিত হবেন। মঞ্চে বিভিন্ন ধরনের প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন রয়েছে, সেসবের মধ্য দিয়ে আসলে নেতাকর্মীদের এই সমাবেশস্থলে সম্পৃক্ত করে রাখা, এবং 800 মাইক 50টির অধিক ডিসপ্লে, এসবের মধ্য দিয়ে বিস্তৃত এলাকা জুড়ে যে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটবে তাদের কাছে যেন মূল বার্তাটুকু পৌঁছায় সেই ব্যবস্থাও করেছে বিএনপি। অপেক্ষায় কেবল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশে পা দেয়ার। ধন্যবাদ রবিন। দর্শক, এই ছিল যমুনা নিউজে আমার হাতে থাকা আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।